সম্পদের তথ্য প্রকাশ্যে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অফ দ্য কান্ট্রি। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়, মিথ্যা, এটা সম্পূর্ণ বানোয়াট। দর্শক, সেই বেনজির নিয়ে ফলো আপ রিপোর্ট শেষ হয়নি। বেনজির পরিবারের ৮ ফ্ল্যাট ও ২৫ একর ২৭ কাঠা জমির তত্ত্বাবধায়ক নিয়োগ। দেখেন কি পরিমাণ সম্পত্তি এখন তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হচ্ছে তাদের। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা ৮টি ফ্ল্যাট, ২৫ একর ২৭ কাঠা জমি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছে আদালত। থেকে পালানোর আগে তার পাসপোর্ট জব্দ করতে হবে, তারপরে এয়ারপোর্টে নোটিশ করতে হবে তিনি যেন মতিয়ের মতো মাথা নাড়ে করে দেশ থেকে কিছুতেই পালিয়ে যেতে না পারে। আর অবশ্যই গোয়েন্দা, পুলিশ এবং প্রশাসন তার দিকে দৃষ্টি রাখতে হবে তিনি দেশ থেকে যেন কখনো পালিয়ে যেতে না পারে, কারণ তিনি যে দুর্নীতি উপায়ে সম্পদ গড়েছে সেটি হলো রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। দর্শক, সেই বেনজির নিয়ে ফলো আপ রিপোর্ট শেষ হয়নি। বেনজির পরিবারের ৮ ফ্ল্যাট ও ২৫ একর ২৭ কাঠা জমির তত্ত্বাবধায়ক নিয়োগ। দেখেন কি পরিমাণ সম্পত্তি এখন তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হচ্ছে তাদের। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা ৮টি ফ্ল্যাট, ২৫ একর ২৭ কাঠা জমি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন বুধবার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এর আগে ১২ জুন বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা এই ৮টি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি ক্রয় করার আদেশ দেন আদালত। এই ফ্ল্যাটগুলো ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ, বান্দরবন ও উত্তরায় সারা দেশে ছড়ায় ছিটায় আছে তাদের সম্পত্তি। তার আগে ২ দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ, মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানি শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রয়ের আদেশ দিয়েছিলেন আদালত। এছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব, ৩টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়কও নিয়োগ দেন আদালত। আমি একটা কথা বুঝলাম না, যে এই যে একে ওকে দেশে ফিরে আনার বিচার করার কথা বলা হয়, এই যে বেনজির আহমেদ যে সবার সামনে দিয়ে চলে গেল, তো এখন যে গেল তাকে তো আনার ক্ষেত্রে তো মানে সরকারের কোনো পক্ষের কোনো অংশ থেকে খুব দৃঢ় কোনো ঘোষণা দেখি না যে যেভাবেই হোক না কেন বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে। কেন, কিভাবে তারা পাবলিক মানি এইভাবে তারা জব্দ করলো, কিভাবে লুট করলো, তার জবাব দিতে হবে। বরং বলা হচ্ছে এইভাবে যে এই এত সম্পদ বিদেশে পাঠিয়ে লাভ কি, দেশেই যদি না থাকা গেল, তো দেশে থাকা তো দরকার নেই। যদি করে কাড়ি টাকা নিয়ে বিদেশে কেউ যায়, যে যদি সারা জীবন যদি পায়ের পরে পা তুলে রাজার হালে চলতে পারে, তো সমস্যা কি? দেশে থেকে অনিশ্চয়তার মধ্যে থাকবে কেন? সরকার পরিবর্তন হলে তো ধন সম্পদ এমনিও যাবে অমনিও যাবে, তো সুতরাং পাচার করাটাই তো ভালো। তো এইটাকে যদি এইভাবে সরলীকরণ করা হয় যে মানে টাকা পাচার করে লাভ কি হলো, দেশেই যদি না থাকা যায়, দেশে থাকার জন্য অত যারা এই পাচারকারী তারা অত লালায়িত না। এটা হলো সাধারণ শ্রমিকরা, কর্মীরা যারা দেশ ভালোবাসে, যারা মনে করে যে তারা দেশে ফিরে আসবে, এটা হলো তাদের সমস্যা। এই পাচারকারী, লুটপাটকারীরা তারা চায় লস অ্যাঞ্জেলসে, তারপরে একেবারে বড় বড় শহর সিঙ্গাপুরে, সুইজারল্যান্ডে তারা তাদের জীবন কাটাবে। বিষয়টা এটা। তো বেনজিরের নামে কিন্তু এরকম কথা শুনি না, শুনলে ভালো লাগতো আর। বেনজিরের পরিবারের সদস্যদের এসব সম্পদের মধ্যে গুলশানের 4টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ ও দেখভালে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন আদালত। এছাড়া গোপালগঞ্জ ও মাদারীপুরে তাদের যেসব কৃষি জমি রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় জেলার 2টির কৃষি কর্মকর্তাদের। একই সঙ্গে বেনজির আহমেদের পরিবারের মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলার প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাকে। তো এই হচ্ছে বিষয়, মানে এদের অঢেল সম্পত্তি, এই সম্পত্তি এখন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে। তারপরে কবে বেনজির আসার পর তার সমস্ত সম্পত্তির হদিশ বের করা, কেন কিভাবে মানে এইগুলি তারা লুট করলো, কারা কারা জড়িত, এই পুরো তদন্তটা কবে কিভাবে শেষ হবে
মানে কত বছর লাগবে সেটা এখন দেখার অপেক্ষায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আজ পত্রিকায় আরও একজন উচ্চপদস্থ সরকারি আমলার খবর চলে এসেছে। আমলার খবর মানে আমলার দুর্নীতির খবর। এই ভদ্রলোক হচ্ছেন কাজী আবু মাহমুদ ফয়সাল। এই ভদ্রলোক জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর-এর প্রথম সচিব মানে ফার্স্ট সেক্রেটারি, খুব বড় একটা পদ। মানে বারবার ঘুরে ফিরে এনবিআর চলে আসছে। মতিউর রহমানের নাম শুনলেন আপনারা, তার ছাগল কাণ্ড নিয়ে তার ছেলের কি মানে কত সম্পদ তার, সেটা কিন্তু প্রকাশিত হলো, আমরা জানতে পারলাম। এবং সেই জানা এখনও শেষ হয়নি, আগামীতে হয়তো আরও অনেক কিছু জানতে পারব। সেই একই বিভাগের আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল, তার সমস্ত স্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। কেন দিয়েছে? যে আদালতের কাছে দুদকই আবেদনটা করেছে। মানে দুদক আসলে অনেকের বিরুদ্ধে কিন্তু এখন সম্পদের হিসাব নিয়ে তারা নানা ধরনের অনুসন্ধান করছে, এবং তারই ধারাবাহিকতায় এই খবরটা আমরা আজকে জানতে পারলাম। এটা নিয়ে কিন্তু আগে তেমন কোনো মিডিয়াতে লেখালেখি খুব একটা হয়নি। এই কারণে এটা নিয়ে খুব একটা নাড়াচাড়াও করেনি, মিডিয়া হয়তো জানতও না। কেউ না কেউ অভিযোগ করেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে দুদক এই তদন্তটা করে এবং তদন্তের স্বার্থে তারা আদালতের কাছে আবেদন করেছিল এটা ফ্রিজ করার জন্য। তো আমরা কি দেখছি আসলে? আমরা দেখছি যে বিভিন্ন প্রশাসন অথবা অর্থ সংক্রান্ত মানে আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানগুলো সরকারের মানে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, যাদের দায়িত্ব হলো যে দেশে একটা সুশাসন বজায় রাখা, সে সমস্ত ক্ষেত্রে দায়িত্ববান ব্যক্তিদের এই সমস্ত অপকর্ম আমরা প্রতিদিনই জানতে পাচ্ছি। এবং যে প্রশ্নটা আগে উঠেছিল যে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের অপকর্ম, দুর্নীতি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা করছেন, এটা কি তারা একা একা করতে পারছেন? তাদেরকে কি কেউ সাহায্য করছে না? অথবা দেশে এখন একটা রাজনৈতিক সরকার আছে, এর আগেও ছিল, তার আগেও ছিল, রাজনৈতিক সরকার অনেক দিন ধরে আছে। এই রাজনৈতিক সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের প্রশ্রয় ছাড়া প্রশাসন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা অর্থ প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা কি দুর্নীতি করতে পারে? এটা কি সম্ভব? সম্ভব তো নয়। তাহলে তাদেরও সংশ্লিষ্টতা নিশ্চয়ই আছে। আমরা কিন্তু এর মাঝে গত কয়েকদিনের মাঝে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যাপারে, বিশেষ করে সরকার ঘনিষ্ঠ কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যাপারে আমরা কিন্তু কোনো ধরনের দুর্নীতির অভিযোগ অথবা দুদকের কোনো রকম কার্যকলাপ লক্ষ্য করিনি। এখন এই রাজনৈতিক নেতৃবৃন্দও যে জড়িত থাকতে পারেন অথবা তাদের প্রশ্রয় ছাড়া, তাদের আশকারা ছাড়া এরা যে এগুলি করতে পারে না, এ সংক্রান্ত কথা কেবল সাধারণ মানুষই নয়, রাজনৈতিক নেতৃবৃন্দ বলতে শুরু করেছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা GM কাদের, তাকে আমরা যতই হাসাহাসি করি না কেন যে এরকম একটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বলে সরকার আজকে ক্ষমতায় থাকতে পারছে, এই ধরনের অনেক কথাই কিন্তু বিভিন্ন সময় বলা হয়ে থাকে। তারপরে আমরা দেখেছি এই ভদ্রলোক মাঝে মাঝে কিন্তু বেশ কিছু সত্য কথা বলে ফেলেন। আজকে ওনারও একটা খবর দেখলাম যে উনি সাংবাদিকদের কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। উনি বলেছেন যে জিনিসটা, যে রাজনীতিবিদদের সহায়তায় আমলারা দুর্নীতি করতে পারেন, এই হলো তার বক্তব্য। ওনার কথা আমি হুবহু পড়ি। উনি কী বলেছেন? যে আমলাদের দুর্নীতি থেকে রাজনীতিবিদরা লাভবান হয়েছেন, তাই দুর্নীতি রোধে আগে রাজনীতিবিদদের লক্ষ্য করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, যে এই যে আমলারা দুর্নীতি করছে, প্রশাসনের লোকজন দুর্নীতি করছে, সরকারি কর্মচারীরা দুর্নীতি করছে, এতে তারা তো লাভবান হয়েছে, কিন্তু আসলে যে লাভবান হয়েছে রাজনীতিবিদরা।
কাজেই ওনার বক্তব্য হলো যে রাজনীতিবিদদেরই আগে দেখা উচিত, এবং উনি আরও খুব স্পষ্ট করে ব্যাখ্যা করে বলেছেন যে রাজনীতিবিদদের হাতেই দেশের স্টিয়ারিং হুইল থাকে। রাজনীতিবিদরা যেদিকে দেশকে নিয়ে যাবেন দেশ সেদিকেই যাবে। রাজনীতিবিদরা চাইলেই আমলারা দুর্নীতিবাজ হতে পারে, রাজনীতিবিদরা চাইলেই ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে দুর্নীতিবাজ হতে পারে। দেখুন, খুব স্পষ্ট কথা কিন্তু, এবং কথাগুলো আমার কাছে খুবই গ্রহণযোগ্য বলে মনে হয়। মানে উনি বলতে যাচ্ছেন যদি রাজনীতিবিদরা চায় তাহলেই আমলারা দুর্নীতি করতে পারে, না হলে পারে না। আবার যদি রাজনীতিবিদরা চায় তাহলে ব্যবসায়ীরা আগে রাজনীতিবিদ হয়ে তারপর তারা দুর্নীতি করে। এরকম উদাহরণ কি আপনাদেরকে চারিদিকে দেখতে পান না? আপনারা প্রতিনিয়তই কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি। এবং তিনি তো একটা উদাহরণ দিয়ে বলেছেন, এই যে ক্যাসিনো বিরোধী অভিযানটা হয়েছিল, যে ওই প্রসঙ্গটা তুলে এনে বলেছেন যে ক্যাসিনো নিয়ে যাদের ধরা হয়েছিল তারা এখন বহাল তবিয়তে আছে। তাহলে ধরে লাভটা কী হলো? ওটা কি তাহলে কেবল আয়ু আসছিল? ক্যাসিনো কি কেবল আয়ু আসছিল? এখন কিন্তু সে কথা বলার মতো সুযোগ এসেছে, এটা আয়ু আসছিল। তাহলে আজকে যাদের ধরছেন আপনারা, সেটাও কি দুদিন পরে আয়ু আস হিসেবে প্রমাণিত হবে? কারণ আপনি যদি মূল উৎপাদন না করেন, মূল জিনিসটাই যদি আপনি না ধরতে পারেন, তাহলে তো আয়ু আসি থাকবে। কাজে আপনাকে মূলে যেতে হবে, এবং মূলটা কোথায় সেটাই জিএম কাদের বলেছেন। মূলটা হলো রাজনীতিবিদরা। এবং উনি দেখেন আরও কিছু কথা বলেছেন, সেগুলো আপনাদের আমি উচ্চারণ করতে চাই। তিনি বলেছেন জবাবদিহিতা না থাকার কারণে দেশে অর্থনৈতিক মন্দা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার অভাব হচ্ছে। জবাবদিহিতা মানে কি? মানে আপনার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, কে কার জবাব নেবে, কে কার কাছে জবাবদিহি। গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়মটা হলো যে সবাই জবাবদিহিতা থাকবে, হলো সকল জবাবদিহিতা থাকবে হলো জনগণের কাছে। জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি কেন এই কাজটা করলেন। সেটা কি বাংলাদেশে আছে? নেই তো। যে দেশে ভোটই নেই সে দেশের জনগণের কাছে জবাবদিহিতার সুযোগটা কোথায়? কারণ যদি রাজনীতিবিদরা একটা কাজ করলো, যে কাজটা জনগণের পছন্দ না হয়, তাহলে কি হয়? জনগণের সুযোগ থাকে সেই রাজনীতিবিদকে গ্রহণ করার অথবা বর্জন করার। সেই গ্রহণ অথবা বর্জনের ক্ষমতা কি আমাদের দেশে জনগণের হাতে আছে? জনগণকে ইচ্ছা করলে ইচ্ছা বলতে পারবে যে আমি আওয়ামী লীগকে পছন্দ করি না। সেই সুযোগ কি জনগণকে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। কারণ যে ব্যালট পেপারটা জনগণের সামনে গত নির্বাচনে আমরা দেখেছি, সেই ব্যালট পেপারে সবাই তো আওয়ামী লীগ। জনগণ যাবে কোথায়? জনগণ ওখানে যেখানেই ভোট দিবে সেটাই তো আওয়ামী লীগের ভোট হবে। কাজেই জবাবদিহিতা নেই। এখন যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতাটা না থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে না। জিএম কাদের সাহেব দুদক নিয়েও কিছু কথা বলেছেন। দুদকের ব্যাপারে ওনার যে মন্তব্যটা, সেটা উনি বলেছেন যে দুদক নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ আছে। এবং তারপর উনি স্পষ্ট করে বলেছেন যে আমরা দেখেছি দুদক সবসময় বিরোধী দলের নেতাকর্মীদের দিকে বেশি দৃষ্টি দেয়। অনেক বড় রুই কাতলা সরকারের সঙ্গে থাকছেন, সরকারের আনুকূল্য পাচ্ছেন, তাদের দিকে দুদকের দৃষ্টি কম। তাহলে হয়তো অনেকে বলবেন তাহলে বেনজির সাহেব তো সরকারের সঙ্গে ছিলেন, তাহলে তার দিকে দুদক দৃষ্টি দিল কেন? দুদক কিন্তু বেনজির দিকে দৃষ্টি দিতে চায় নাই। আপনার মনে করে দেখেন, চায় নাই। কিন্তু যখন এখানে রিড করা হয়েছে এবং একজন স্বতন্ত্র এমপি যখন তাদের কাছে চিঠি লিখেছে, তখন তারা অনেকটা বাধ্য হয়ে তারা এইটা দৃষ্টিটা দিয়েছে। তারপরেও হয়তো সরকারের সঙ্গে বেনজিরের সম্পর্ক খারাপ হয়ে গেছে তাই দিয়েছে, এটাও হতে পারে। কিন্তু সাধারণ মানুষ আসলে দুদকটি কী মনে করে, এই জিনিসটাই জিএম কাদের মুখে আরেকবার উচ্চারিত হয়েছে। তিনি বলেছেন যে সাধারণ মানুষের ধারণা দুদক ক্ষমতাসীনদের ধরে ধরে ক্লিন সার্টিফিকেট দেয়। দুদক সম্পর্কে এই ধারণাকে একেবারেই অমূলক নয়। আপনারা মনে করেন এই যে মতিউর রহমান আজকে যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে এনবিআরের, তার বিরুদ্ধে কিন্তু দুদক 4 বার তদন্ত করেছিল এর আগে, এবং 4 বারই তারা বলেছিল মতিউর রহমান ক্লিন। সেই ক্লিন লোকটার এখন অবস্থা দেখেন। 4 বার দুদক তাকে, যে দুদক তাকে ক্লিন বলল, তাহলে সেই দুদকের তদন্তের ক্ষমতা অথবা দুর্নীতিবাজদের ধরার ক্ষমতা কতটুকু সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেই কথাটাই জিএম কাদের মুখ দিয়ে আরেকবার উচ্চারিত। প্রিয় দর্শক, আমি কোনো কিছু বলছি না, খেলে আপনারা ভাবুন একবার যে আসলে
আমাদের রাজনীতিবিদদের প্রকৃত অবস্থাটা আসলে কোথায়? তারাই কি এই সমস্ত দুর্নীতিকে টিকিয়ে রাখছে? তারাই কি দুর্নীতিকে উৎসাহ দিচ্ছে? এ প্রশ্ন থাকলো। আজ এ পর্যন্তই প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।